শিক্ষা সুলুক অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। নমস্কার, শনিবারের আবারও একটি নতুন শিক্ষা সুলুকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা থাকছি লাইভে 40 মিনিট আপনাদের সাথে। আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কিন্তু রেডি রয়েছি। আর তার আগে ছোট করে বলি, আমাদের এই অনুষ্ঠানটি নিবেদনে রয়েছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি, শিলিগুড়ি। আর আমাদের সাথে সরাসরি এই 40 মিনিটের লাইভে যদি আপনারা যোগাযোগ করতে চান, ফোন নম্বরটি একবার বলে দিচ্ছি, 0353246194 এই নম্বরে। শিক্ষা সুলুক মানেই প্রতিদিন অর্থাৎ প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যা 6টায় আমরা এমন কিছু ব্যক্তিত্বকে তুলে ধরি, তাদের মতামত, তাদের চিন্তাধারাকে তুলে ধরি, যা একটা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, শিক্ষার্থীদের ক্ষেত্রে, সর্বোপরি সকলের ক্ষেত্রে কিন্তু একটি ইতিবাচক ভূমিকা পালন করে আমাদের এই অনুষ্ঠান। আর ইতিমধ্যেই আমরা আমাদের অনুষ্ঠানের বিভিন্ন সাড়া পেয়েছি, সকলের আবেদন পেয়েছি, নিবেদন পেয়েছি, যে সকলের অনুরোধও পেয়েছি অনুষ্ঠান এই ধরনের সচেতনতার অনুষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অবশেষে আমরা শুরু করব আজকের শনিবারের একটি সন্ধ্যা। আমরা আসলে মানুষ সতত পরিবর্তনশীল, সমাজের সাথে এগিয়ে চলার দিন বা এগিয়ে চলাই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রকে নিয়ে চলা বা তথাকথিত সমাজকে নিয়ে চলা। তাই আজকের বিশেষ অতিথি হিসেবে আমরা এমন একজন মানুষকে পেয়েছি, যিনি তার পেশার জীবন শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে, কিন্তু তার মনে কোথাও ছিল সমাজকে নিয়ে চলার একটা বৃহৎ পদক্ষেপে পা দেওয়া, সমাজের সংস্কার করে অর্থাৎ ইতিবাচক দিককে চিন্তা ভাবনা করে এগিয়ে নিয়ে চলা। এই ধরনের সমাজ সংস্কারক একটি মানুষ তথা একজন লেখক তথা তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, এরকম একজন অতিথিকে আজকের সন্ধ্যায় আমরা কিন্তু হাজির করেছি আমাদের শিক্ষা সুলুকের সেটে। আপনারা দেখবেন, পরিচিত হবেন। তার আগে তার সম্পর্কে একটু বলি, যিনি সমাজের ভূমিকায় বিশেষ করে উত্তরবঙ্গকে নিজের একেবারে প্রাণের থেকে প্রিয় একটি জায়গাকে তিনি ভালোবেসেছেন, মাটির টানকে ভালোবেসেছেন, উত্তরবঙ্গের জল, আকাশ, বাতাস, জনজাতি, ভাষা এবং সর্বোপরি গোটা সমাজ ব্যবস্থাকে। তিনি নিজেকে ভূমিপুত্র বলতে ভালোবাসেন, ভূমিপুত্রের দাবি নিয়ে চলতে ভালোবাসেন, কারণ এই উত্তরবঙ্গ, আমাদের প্রিয় উত্তরবঙ্গে অনেক সাহিত্য, অনেক সংস্কৃতি, অনেক ভাষা লুকিয়ে রয়েছে, যার প্রথম পদক্ষেপে যিনি ভেবেছিলেন, যিনি কলম চালিয়েছিলেন ভাষাকে নিয়ে। আর সেই ভাষা অর্থাৎ এক একটি ভাষা মানুষকে কিভাবে এক একটি জাতির একেবারে পরিচয় বহন করে, সেটা আমরা প্রায় সকলেই জানি, কারণ 21শে ফেব্রুয়ারি এই আমরা গত দিন পেরিয়ে এলাম। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি মানেই ভাষার দিন, 21শে ফেব্রুয়ারি মানে আমাদের মনের মণিকোঠায় কোথাও যেন একটা মাতৃত্বের টান, মাতৃত্বের স্বাদ। আর আজকের এই বিশেষ অতিথি যেই জনজাতি, যেই ভাষাকে নিয়ে গিয়েছেন, আপনারা সকলেই জানেন, আমি জানি, পর্দার ওপারে যারা রয়েছেন খুব পরিচিত একটি মানুষ, কারণ তিনি বহুদিন একটি সংবাদ মাধ্যমে তার কলম চালিয়েছেন এবং তার কলম চালানোর জন্য তাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভাষাবিদ হিসেবে তার ডাক এসেছে। তার উদ্যোগে সেই ভাষাটি নাম আমি একটু পরে বলছি, সেই ভাষার কিছু প্রাইমারি স্কুল তৈরি হয়েছে, সেই ভাষায় প্রথম প্রাথমিক স্তরের বইগুলো তিনি লিখেছেন। তার চর্চায় এবং তার চিন্তায় রয়েছে অজস্র ধ্যান ধারণা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি বলছি এবার সেই ভাষাটি কামতাপুরী ভাষা। কামতাপুরী ভাষা গোষ্ঠীর মানুষের একটা পরিচয় দেওয়ার জন্য যিনি ছুটেছেন, যিনি এখনও ছুটছেন এবং একের পর এক সফলতা এসেছে তার ঝুলিতে, তার জীবনে। পরিচয় করি সেই মানুষটির সাথে। আজকে আমাদের সাথে রয়েছেন বজলে রহমান স্যার, যিনি ডক্টর বজলে রহমান, তার সাথে তার অসংখ্য পুরস্কারও কিন্তু ঝুলিতে রয়েছে। আগে পরপর জানাবো, তার আগে আমরা একটু স্যারের সাথে তাকে স্বাগত জানিয়ে নিই। স্যারকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ জানাই এবং নমস্কার বজলে স্যার। নমস্কার। আপনাকে এত সুন্দর একটা সেটে আমরা পেয়েছি, যে আপনার উপস্থিতি এত কর্মকাণ্ডের মাঝে আমরা কিন্তু ভীষণভাবে আজ আপ্লুত আপনার কাছে কথা শুনবো। তার আগে ছোট করে স্যারের একটু এই যে ভাষা চর্চার বিষয়টা আমি বললাম, তার সাথে আরও বিষয় রয়েছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেই মানুষটি
মানুষ যে এক, এই বার্তাকে বহন করে চলেছেন। অর্থাৎ যার উদ্যোগে কিন্তু গঠন হয়েছে পশ্চিমবঙ্গ নস্য শেখ কমিটি, এই কমিটি নিয়ে আমরা আলোচনা করব। পরপর আলোচনায় থাকবে এই সমাজ সংস্কারক এই মানুষটি, অর্থাৎ এই অতিথির কাছে। তার ঝুলিতে রয়েছে আমাদের, আমরা সকলেই জানি যে ঠাকুর পঞ্চানন বর্মা অ্যাওয়ার্ড পশ্চিমবঙ্গ সরকারের 2022-এ যিনি পেয়েছিলেন, তিনি কিন্তু আজকের আমাদের সেটের এই মানুষটি বজলুর রহমান স্যার। তার সম্মানীয় ডক্টরেট ডিগ্রি তিনি লাভ করেছেন কোথা থেকে? কেনেডি ইউনিভার্সিটি ইউকে থেকে 2024 সালে, তাও ভাষাতত্ত্বের উপর, ভাষাকে নিয়ে তার জীবন উৎসর্গীকৃত করার উপর। তো আমি সরাসরি স্যারের কাছে যাই। স্যারের এত সুন্দর যে সমাজ সংস্কারক সংক্রান্ত এই যে উদ্যোগ, এই যে এগিয়ে চলা, এই যে অভাবনীয় একটি এগিয়ে চলার পথ এবং একের পর এক সফলতা আসা, আপনার কলম ধরা, আপনার চিন্তা এবং আপনার সমাজকে নিয়ে ভাবনা। প্রথমেই বলি, শিক্ষকতার পেশা এবং তার সাথে এই যে সমাজকে নিয়ে ভাবনার একটা নেশা, এই দুয়ের মিলনে এই যে জীবনটা শুরু করেছেন, এই দুটোকে একসাথে ব্যালেন্স করে চলেছেন। কার মানে পথ দর্শন করেছেন, বা কাকে জীবনের আইডল হিসেবে দেখবেন, বা কিভাবে জীবনটা মসৃণ হয়েছে? পড়াশোনার সময় তো অনেক মহাপুরুষের জীবনী পড়েছি, এবং পরের দিকে বিবেকানন্দ যেমন আমাকে খুব প্রভাবিত করেছে, এবং সর্বশেষ বলতে পারেন এই পঞ্চানন বর্মা, তার জীবন আমার একটু জীবনের টার্নিং পয়েন্ট আসে, সমাজ সেবার উৎসাহটা আমি ওখান থেকেই পাই। আচ্ছা, মানে পঞ্চানন বর্মার জীবনী পড়ে তারপর আপনি সেই সমাজ সংস্কার নিয়ে ভাবতে শুরু করেছেন। আর প্রথম ভাবনাটা কি মাথায় এলো? শিক্ষকতা করতে গিয়ে আমি প্রথমে ধরুন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলাম, কিন্তু আমার ভিতরে যে জানার একটু খিদা ছিল, ইতিহাস, সাহিত্য, এই বিষয়েও পরবর্তীকালে আমি এমএ করে আমার চাহিদাটা পূরণ করেছি এবং কিছু সন্ধান করেছি। সেই সূত্রেই আমার এখানকার আঞ্চলিক ইতিহাসের উপর গভীর টান আসে। আঞ্চলিক কিছু ইতিহাস আমি একটু পর্যালোচনা করে আমার নলেজের মধ্যে সেই সময় রাখি, এবং শিক্ষকতা জীবনেই হঠাৎ করে আমাকে নস্য শেখ জনজাতির বিষয়ে আমাকে একটু পদার্পণ করতে হয়। সালটা 1995। তার আগে পর্যন্ত আমি নিয়মিত উত্তরবঙ্গ সংবাদে উপসম্পাদকীয় কলমে নিয়মিত লিখে যেতাম। সেই সময় একটা পরিচিতি হয়েছিল, এবং সেই সূত্রেই কিছু লোক এই সমাজের কাজে আমাকে ডাক দেয় যে আপনি একটু কিছু জানেন আমাদের সঙ্গে একটু উন্নয়নে। আমিও নস্য শেখ কমিউনিটির মানুষ, আর সেই সূত্রে সেখানে আহ্বান পাই এবং সেখানে প্রবেশ করি। এটা 1995 সাল। তারপর আপনার 1995 সাল থেকে ওই যে লেখালেখি, তারপর গিয়ে সেটা একটা বড় কর্মকাণ্ডে যুক্ত হলো, তাই তো? ভাষাবিদ হিসেবে বিভিন্ন জায়গায় ডাক পেতে শুরু করলেন। হ্যাঁ, সেই সময় থেকেই আমি কম বেশি যখন লেখালেখি করি তখনই ভাষার উপরও কিছু কলম লিখেছি, এবং এখানকার পাশাপাশি যে প্রতিবেশী ভাষাগুলো সেগুলো একটু কম্পেয়ার করা শিখেছি। এই সময়ে কিছু কিছু সেমিনারে আমি ডাক পেতাম, উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে শুরু করে কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আর সেখানে কিছু লোক এই সেমিনারের বক্তব্য অনুযায়ী আমাকে কিছু মানে তারা বুঝতে পারে বা একটু চিনতে পারে যে একটু ভাষা বিষয়ে আমি একটু সামান্য নলেজ রাখি। সেই সূত্র ধরে 2017 সালে এখানে মাননীয় অতুল রায়, উনি একদিন হঠাৎ করে, আমার আগে ঘনিষ্ঠতা ছিল না, হঠাৎ রাতে একদিন ফোন করে যে দাদা আপনি একটু আসুন, আমরা একটু কলকাতা যাব, সেখানে আমাদের ভাষাটা নিয়ে একটু চর্চা হচ্ছে, মুখ্যমন্ত্রী হয়তো আমাদের ভাষাটাকে একটু কোনো মানে স্বীকৃতি দেওয়ার ব্যাপার আছে বা একটু সহযোগিতা করার ব্যাপার আছে, তো আপনি সঙ্গে না থাকলে ভাষাটা আমি বোঝাতে পারবো না। সেই হিসাবে আমি ডাক পাই এবং অতুলবাবুর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করি। সেখানে তাকে আমি আমাদের কামতাপুরি ভাষাটা, আমি কামতাপুরি ভাষার স্পিকার, সেই হিসাবে আমার যেহেতু একটু চর্চা ছিল, সেই হিসাবে মুখ্যমন্ত্রীকে কম বেশি একটু তাকে বোঝাতে পারি, এবং আমি লিখিত কিছু জিনিস নিয়েছিলাম এবং তৎক্ষণাৎ তিনি একটু উপলব্ধি করেছেন, এবং সেই বৈঠকেই তিনি কিন্তু আমাদের একটু অ্যাসিওরেন্স দিলেন যে ঠিক আছে, আমরা আপনাদের ভাষাটার এই রাজ্য গভর্নমেন্ট কর্তৃক যে স্বীকৃতির ব্যবস্থা একটা আছে, ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ, এই কার্যকরী ভাষা, এই হিসাবে তিনি স্বীকৃতি দেওয়ার একটা মনস্থ করলেন এবং বললেন যে আমরা ভবিষ্যতে একটা একাডেমি কিছুদিনের মধ্যে করে দেব, আপনারা সেখানে ভাষা চর্চাটা করতে পারবেন। আর যদি আপনি আমাকে বলেন যে আপনি যদি একটু প্রাইমারি স্কুলের বই লিখে দিতে পারেন, তাহলে আমি প্রাইমারি স্কুলও কামতাপুরীর চালু করে দেব। এই উৎসাহটা আমাদের একটু গতিপথ আর একটু ত্বরান্বিত করে এই ভাষা সম্পর্কে একটু। এবার আমরা বাস্তবে একদম মাটিতে এলাম, একটা সরকারি ব্যবস্থাপনায়, সরকারি স্বীকৃতিতে আমরা নতুন করে একদম ঝাঁপিয়ে পড়লাম 2017 সালে।
আচ্ছা, সেই সময় প্রথম উনি মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিধানসভায় ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কামতাপুরীটাকে ওয়ান অফ দ্য ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের এখানে বাংলার পাশাপাশি বাংলা প্রাইম ভাষা রাজ্যের, এবং তার পাশাপাশি ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ যেমন হিন্দি, উর্দু, নেপালি এইরকম ভাষাগুলোর পাশাপাশি আমাদের কামতাপুরী ভাষাটাও এই 7টা ভাষার মধ্যে একটা হিসেবে উনি বিধানসভায় বিল পাশ করলেন। আচ্ছা, এবার ওইখান থেকে কিছুদিন পর দেখলাম উনি একটা প্রথমে ভাষা নিয়ে একটা এক্সপার্ট কমিটি তৈরি করলেন, সেখানে আমাকে মেম্বার রাখলেন, 4 জন একটু বিদগ্ধ ব্যক্তি নিয়ে গঠিত হয়েছিল, এবং কিছুদিন পর উনি আমাদের এই কমিটির রিপোর্ট পাওয়ার পর কামতাপুরী ভাষা একাডেমি করে দিলেন। সেটা জলপাইগুড়িতে হেড অফিস করে সেখানে কয়েকজন 7-8 জন মেম্বার তিনি করে দিলেন, তার মধ্যে আমি ওয়ান অফ দ্য মেম্বার। এবং সেই সময় মানে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মানে অধ্যাপক, বিখ্যাত লোক উনি, ডক্টর নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, উনি চেয়ারম্যান ছিলেন কিছুদিন। তারপরে আমাদের অতুলবাবু আবার বললেন যে উনি তো আমাদের কামতাপুরী ভাষাটা বোঝেন না, তো সেক্ষেত্রে একটু পরিবর্তন দরকার হয় ভাষাটাকে ডেভেলপ করার জন্য। তখন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হলো, তখন তিনি আমাকে ওখানে চেয়ারম্যানের দায়িত্ব নিতে বললেন এবং আমার উপর ভরসা রাখলেন। এই 2018 সালে অগাস্ট মাস থেকে আমি নতুন করে চেয়ারম্যানের দায়িত্ব নিই। এইভাবে একটু পথ চলা শুরু হলো, এবং তারপরেই একাডেমিতে যখন দায়িত্ব পেলাম মুহূর্তের মধ্যে সেই সময় প্রাইমারি স্কুলের বই যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট আমি শুনেছি, সেই উৎসাহ নিয়ে প্রাথমিক স্তরের বইগুলোকে রেডি করার একদম চেষ্টা করলাম। প্রায় 34খানা বই বিভিন্ন লোকের সাহায্য নিয়ে সেই সময় কিন্তু মানে তৈরি করা হলো। আর এটা একটা পর্ব গেল, কিন্তু সেই সময় মানে 18-19 সালেও কিন্তু মুখ্যমন্ত্রী তাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত থাকে বা তাদের অসুবিধা থাকে, আরও কতগুলো ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো তাদেরকে দেখতে হয়। আর তারপরে উনি 1920 সালে অবশেষে কিন্তু কামতাপুরী স্কুল করার জন্য তিনি ঘোষণা করেছেন। আর ইন দ্য মিন টাইম আমাদেরকে কিছু টাকা দিয়েছেন, সেই টাকাতে আমরা যেমন সাংস্কৃতিক উৎসব পালন করি এবং সেই সঙ্গে কিছু সেমিনার, আলোচনা সভা এগুলো আমরা করে থাকি। এবং সেই সঙ্গে আমি ব্যক্তিগত উদ্যোগে কিছু অথেন্টিক বই আমাদের একাডেমিতে যাতে তৈরি হয়, আর সেখানে আমি নিজে একটু হাত দিলাম। কামতাপুরী ভাষার ব্যাকরণ, কামতাপুরী ভাষার অভিধান, কামতাপুরী ভাষা, কামতাপুরী ভাষা সাহিত্যের ইতিহাস, কামতাপুরী নাট্য সাহিত্যের ইতিহাস, এবং এই ধরনের কিছু বই, যেমন একটু অথেন্টিক বই যেগুলো ঠিক সমাজে অ্যাকসেপ্টেবল হবে, অনেকগুলো বিতর্কের সমাধান হবে, আর সেই জন্য এগুলো লিখেছি। আর ব্যক্তিগত উদ্যোগে আমি একটু সাহিত্য চর্চাও আগে থেকে করতাম, সেই ওখানে কিছু উপন্যাস, 3টা উপন্যাস, কয়েকখানা মানে বাংলা এবং কামতাপুরী নিয়ে প্রায় 5খানা কাব্য, একটা গল্প সংকলন, এগুলো ওখানে তৈরি করেছি এবং সেগুলো ওখানে প্রকাশ হয়েছে কামতাপুরী ভাষা একাডেমির মাধ্যমে। আর এই উত্তরবঙ্গে আমাদের রায়গঞ্জ থেকে মালদা থেকে শুরু করে একদম কোচবিহার পর্যন্ত সবগুলো জেলাতে কামতাপুরী ভাষার যারা লেখক সাহিত্যিক আছেন তাদের সঙ্গে আমি কানেক্ট করে নিলাম, তাদের সঙ্গে যোগাযোগ করে নিলাম, কয়েকবার বৈঠক করলাম এবং তাদেরকে উৎসাহিত করলাম, তাদেরকে কিছু কিছু জায়গায় সম্বর্ধনা আমরা দিলাম, দিয়ে এই ভাষাতে আপনারা সাহিত্য লিখুন, আমরা এখানে প্রকাশ করব। এইভাবে অনেক সাহিত্যিক আমাদের সহযোগিতা করলেন এবং তারা প্রচুর উপন্যাস, গল্প এবং প্রবাদ প্রবচন, এই ধরনের কাব্য এইরকম লিখে দিলেন। টোটাল আমি 2024 সাল পর্যন্ত, মার্চ মাস পর্যন্ত একাডেমির দায়িত্বে ছিলাম, 5 বছর হয়ে যায় প্রায়। সেই সময়ে আমি প্রায় 72খানা টোটাল বই, মানে প্রাইমারি স্কুলের 34খানা বই বাদ দিয়ে 72খানা বই সেখানে কিন্তু প্রকাশ করেছি। মানে এই যে একের পর এক বই লেখা কামতাপুরী ভাষার উপর, শুধু কামতাপুরী ভাষা নয়, সেখানে বাংলা ভাষাও রয়েছে, শুধু এইভাবে যে একটা ভাষা গোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়া, তাই তো, একটি নির্দিষ্ট ভাষা গোষ্ঠীকে ধরে যাদের আইডেন্টিটিটা হয়তো ছিল না বা এই ভাষাটাকে নিয়ে তারাও কিছু ভাবেননি, এই যে প্রাণ পুরুষ, এই যে মানুষ আজকে আমাদের সাথে রয়েছেন বাজলুর রহমান স্যার, তিনি কিন্তু ভেবেছেন কিভাবে এই ভাষা গোষ্ঠীর মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাদের একটা আইডেন্টিটি তৈরি করা যায়। আচ্ছা, এবার আমি এই প্রশ্নে আসি
যে আপনি তো বর্তমানে রয়েছেন কামতাপুরী ভাষা একাডেমির মুখ্য উপদেষ্টা হিসেবে বহাল রয়েছেন, এখন সেখানে মূল বিষয়গুলো আপনি নিয়ন্ত্রণ করেন, দেখেন কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা কিভাবে কত কিছু সেখানে সর্ট আউট করা দরকার বা ইনক্লুড করা দরকার, বিষয়গুলো দেখেন। এই যে এই ভাষাগোষ্ঠীর বা এই ভাষার যারা মানুষ উত্তরবঙ্গে রয়েছে, শুধু উত্তরবঙ্গ বলবো না, যারা বিভিন্ন জায়গাতেও রয়েছে, আমাদের আশেপাশে প্রতিবেশী দেশগুলো হোক, রাজ্যগুলো হোক রয়েছে, তারা এই কামতাপুরী ভাষার যে প্রাইমারি স্কুল চালু হলো আপনার উদ্যোগে, আপনি প্রধান প্রাণ পুরুষ যার জন্য কিন্তু এই তারা স্কুলগুলো পেয়েছে, আপনার হাতের লেখা প্রথম কামতাপুরী প্রাথমিক স্তরের স্কুলের যে বইগুলো, যেটা আপনার হাতে লেখা, এটা তো একটা ইতিহাস মানে হয়ে থাকবে, স্বাক্ষর হয়ে থাকবে। এই যে ইতিহাস আপনি রচনা করলেন বা করেছেন, এখনো করে চলছেন, এক্ষেত্রে এই যে ভাষাগোষ্ঠী সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে তাদের কতটা সচেতনতা রয়েছে বা তারা কতটা আপনাকে সাড়া দিচ্ছে, মানে যাদের হয়ে আপনি এগোচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? ম্যাডাম, ঠিক প্রশ্নটা ঠিকই করলেন। আমি কিন্তু এই ব্যাপারে প্রচুর মানে সাড়া পেয়েছি। আমি যেহেতু ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু যারা এখানে কামতাপুরী আন্দোলন করে দীর্ঘদিন ধরে, তাদের যে ভাষা আবেগটা আমি সেটা লক্ষ্য করেছি। এবং এই দলের বাইরে অসংখ্য বুদ্ধিজীবী, অসংখ্য সচেতন মানুষ যারা এই কামতাপুরী ভাষা নিয়ে চর্চা করেন, গ্রন্থ লেখেন এবং তাদের আবেগ রয়ে গেছে। এবং একটু এই জায়গাটায় ম্যাডাম বলি যে আমাদের কামতাপুরী ভাষা একটা ঐতিহ্যপূর্ণ ভাষা। এই মুহূর্তে এটার সার্বিক পরিচয় হয়তো অনেকেই জানে না। সেই ঐতিহ্যপূর্ণ ভাষাকে নতুন করে এটাকে তুলে আনা বা মানুষের জনসমক্ষে হাজির করানোটা আমার একটা অন্যতম ভিতরে লক্ষ্য ছিল। কিভাবে 1000 বৎসরের এই পুরনো ভাষা, যেটা নানান কারণে পার্শ্বচাপে, ঊর্ধ্বচাপে, নিম্নচাপে এটা একটা দমিত হয়েছে, সেটাকে কিভাবে নতুন করে সরকারি স্বীকৃতি নিয়ে কিভাবে এটাকে আবার নতুন করে এগিয়ে যাওয়া যায়, সেই প্রচেষ্টা আমি একটু করে গেছি। ম্যাডাম, এক্ষেত্রে আমাদের ভাষা কামতাপুরী এটা শুরু হয়েছিল 10ম শতাব্দী থেকে, আর এখন এটার বয়স বলতে পারেন যে আমাদের 1000 বৎসর পার হয়ে গেল। একটু থামাচ্ছি আপনাকে, আমাদের একটা ফোন এসছে। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন। আমি এই সম্মানীয় বদিউর রহমানকে আমার একটা প্রশ্ন আছে আর কি। একদম করুন। আমি মিজানুর আলী শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি আগে আপনার ভলিউমটা মিউট করুন, টিভির বা স্মার্টফোনের ভলিউমটাকে একটু মিউট করে নিন। আচ্ছা একটু, হ্যাঁ হ্যাঁ, ব্যাস এবার বলুন। হ্যাঁ, আমার যেটা প্রশ্ন হচ্ছে, এই কামতাপুরী ভাষায় এই উত্তরবঙ্গের আপামার মানুষ কথা বলে, সেখানে ধর্মভিত্তিক নয়, আর ভাষাটা এখানকার হচ্ছে মুখ্য, আমরা যারা উত্তরবঙ্গের মানুষ একদম তারা সবাই কথা বলি। তো স্যারের কাছে আমার যেটা প্রশ্ন হচ্ছে, উনি আবার, আমি ওনাকে চিনি বা জানি, উনি নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান। একদম, আমরা এই প্রসঙ্গে আসবো একটু পরে। তারাও কামতাপুরী ভাষায় কথা বলে এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ তারাও কথা বলে, সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের মানুষও এই ভাষায় কথা বলে। একদম। কিন্তু যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, মানে যারা নস্য শেখ, তারা এখনো মাদ্রাসার শিক্ষার সঙ্গে যুক্ত আছে কিছু সংখ্যক। তাদেরকে এই মাদ্রাসার শিক্ষায় যে শিক্ষিত হচ্ছে, সেখানে হয়তো উর্দু বা শুধু আরবিক পড়ানো হচ্ছে, সেখানে কি কামতাপুরী ভাষায় পড়ানো হবে, বা সেই মাদ্রাসাকে মডিফাই করে নিয়ে আসে, তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা, সে ব্যাপারে এই স্যারের কাছে আমি জানতে চাচ্ছি কি ভাবনা রয়েছে এবং সরকারের কি ইচ্ছা। যেগুলো মানে কিছু সরকারি নয়, বেসরকারি দ্বারা কিছু মাদ্রাসা আছে, সেখানেও যারা কামতাপুরী ভাষায় কথা বলে। আর আরেকটি আমার প্রশ্ন হলো, আমরা অনেকেই বিভ্রান্ত হচ্ছে, কামতাপুরী এবং রাজবংশী দুটো কি আলাদা ভাষা না একই ভাষার দুটো না? হ্যাঁ, এই প্রশ্নটা আমরা আসছিলাম, একটু পরে আসতাম। একদম, আচ্ছা ঠিক আছে, আপনি লাইনে থাকুন, সাথে থাকুন, স্যার অবশ্যই উত্তর দিচ্ছে। আপনার পরের প্রশ্ন, আমারও এই প্রশ্নটা ছিল, এরপরেই এই প্রশ্নটা ছিল। আমরা প্রথমে তাহলে উনি যেটা জিজ্ঞেস করলেন যে স্কুলগুলোতে যে রয়েছে, মাদ্রাসা হোক বা বিভিন্ন বেসরকারি কিছু স্কুল, যেখানে কামতাপুরী ভাষাটাকে কি কোনোভাবে মডিফাই করে করানো যেতে পারে, সরকারের কি চিন্তা ভাবনা রয়েছে বা আপনার কি চিন্তা ভাবনা রয়েছে, এই বিষয়ে বলা যেতে পারে কিনা? ম্যাডাম, শিক্ষা ব্যবস্থাটা তো একটু আলাদা, গভর্নমেন্টের একটা নির্দিষ্ট পলিসি থাকে। আমাদের এখানে মাদ্রাসা শিক্ষা মূলত দুটো প্যাটার্নের আমাদের এখানে আছে ওয়েস্ট বেঙ্গলে। একটা হচ্ছে হাই মাদ্রাসা প্যাটার্ন, আর একটা হচ্ছে সিনিয়র মাদ্রাসা প্যাটার্ন। সিনিয়র মাদ্রাসায়
3টে অ্যারাবিক সাবজেক্ট থাকে, আর যেটা হাই মাদ্রাসা সেখানে শুধু ল্যাঙ্গুয়েজের উপর একটা মানে পেপারস থাকে। এটা হচ্ছে সরকারি ব্যবস্থার কথা বলছি। তো সেই মাদ্রাসা প্যাটার্নের একটা নির্দিষ্ট সিলেবাস আছে, কোর্স আছে, মাদ্রাসা বোর্ড আছে, আর সেখানে নতুন করে কামতাপুরি সেখানে ঢোকানো যাবে না, এটা সম্ভব নয়। কামতাপুরি কেবল শুরু হলো, কামতাপুরি স্কুল এটা প্রাইমারি লেভেলে শুরু হয়েছে। তাই প্রাইমারি লেভেল থেকে হয়তো আপার প্রাইমারিতে যাবে, কিন্তু এটার উইংস আলাদা হবে। এটা প্রাথমিক বোর্ডের আন্ডারে মূলত এটা চলছে, যেমন বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম, সেরকমই কামতাপুরি ভাষা, কামতাপুরি মিডিয়াম একটা আলাদা করে চলবে। এবং এটা গভর্নমেন্ট আগামী দিনে কতদূর নিয়ে যাবে, এই সিস্টেমে মাধ্যমিক পর্যন্ত পড়া যাবে কিনা, MA পর্যন্ত পড়া যাবে কিনা, এটা গভর্নমেন্টের পলিসির উপর নির্ভর করে। আমরা তো যারা এই ভাষার স্পিকার, আমরা তো চেষ্টা করবই যাতে এই ভাষাটাকে আরো ডেভেলপ করে সমৃদ্ধ করে একটা স্কুলের বা কলেজের একটু পাঠ্যপুস্তকের আওতায় নিয়ে আসা যায়, সেটার জন্য। আর আপনি বলছিলেন যে অনেক সাড়াও রয়েছে, মানে এই ভাষা গোষ্ঠীর যারা মানুষজন তারা বিপুলভাবে আপনাকে একটা ইতিবাচক ভাবনা দিয়েছে যে তারা চায় এরকম ইনস্টিটিউশন হোক, তারা এগিয়ে নিয়ে যেতে চায়। আসলে ওই ভাষার টান কিন্তু প্রতিটা মানুষের কাছে থাকে, কারণ এটা তো মায়ের টান, তাই না? এই যে জন্মের পর প্রথম যেই ভাষায় কথা বলা শেখা একটি বাচ্চার, সেটাই তো মা বলে ডাকা, আর মায়ের ভাষাটাকেই একেবারে নকল করে শেখা। তার মানে এটা কোথাও মায়ের টান থেকে ভাষাকে আলাদা করা সম্ভব নয়, এর প্রতি আবেগ থাকাটা খুব স্বাভাবিক। সুতরাং এই যে যারা কামতাপুরি এবং রাজবংশী যারা রয়েছে, যারা বলছে রাজবংশী ভাষা এবং কামতাপুরি ভাষা, এক্ষেত্রে আমি এবার এই প্রশ্নে আসি, যিনি আমাদের সাথে লাইনে ছিলেন উনি এই প্রশ্নটা করেছেন যে এই ভাষাটার নামটা সত্যি কি রাজবংশী ভাষা না কামতাপুরি ভাষা, এই বিষয়ে কি জানাবেন? এটা আমারও প্রশ্ন রয়েছে, আমিও কনফিউজ। কিন্তু আসলে এই উত্তরটা আমি এইভাবে দিচ্ছি যে কামতাপুরি বা রাজবংশী যে নামই আমরা বলি না কেন, এই ভাষাটার যে উৎস বা যে সময়কালে এটা ডেভেলপ হয়েছে, বিকাশ হয়েছে, বা যে এরিয়ার মধ্যে বিকশিত হয়েছে, সেই এরিয়াটা বা ডাইনাস্টি বা সাম্রাজ্যের নাম ছিল কামতাপুর। আপনারা অনেকেই হয়তো অনেক মানুষই জানে যে আমাদের উত্তরবঙ্গ, লোয়ার আসাম, বাংলাদেশের রংপুর, দিনাজপুর অবিভক্ত যে জেলা, এদিকে নেপালের ঝাপা এবং মোরং জেলা, বিহারের পূর্ণিয়া, কাটিহার, কিষানগঞ্জ, আরারিয়া, এই 4টা জেলা, ভুটানের একটু অংশে এই ভাষায় মানুষ কথা বলে, এবং মেঘালয়েও কিছু মানুষ এই ভাষায় কথা বলে। অর্থাৎ এখানে রাষ্ট্র যদি ধরেন নেপাল, বাংলাদেশ, ভুটান এবং ভারত, 4টা রাষ্ট্রের মানুষ এই ভাষায় কথা বলে। আর রাজ্য যদি বলেন তাহলে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যেটা বলি, সেই উত্তরবঙ্গের 7-8টা জেলা, এবং বিহারের 4টা জেলা, লোয়ার আসামের মোট 5টা জেলা, এই ভাষায় এই ভাষার লোক মানে দেখা যাচ্ছে, এই ভাষার স্পিকার সেখানে দেখা যাচ্ছে। আর জনগোষ্ঠী হিসাবে এখানে দেখা যাচ্ছে মূলত 8 থেকে 9টা বা 10টাও হতে পারে, যে তার প্রাইম জনগোষ্ঠী এই ভাষার যারা স্পিকার বা কথক, তারা হলেন রাজবংশীকে সবার আগে রাখতে হবে, ওরাই হচ্ছে মানে মেজর গ্রুপ। তার সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি হচ্ছে নস্য শেখ, তারপরে আসবে খেন, এখানকার মালাকার, এখানকার মালি, এখানকার মোদক, এখানকার দেশিপাল, দেশি ব্রাহ্মণ ইত্যাদি জনগোষ্ঠীগুলো এই ভাষায় কথা বলে। তো এখানে শুধুমাত্র একটা ধর্মের নয়, একটা জাতির নয়, একটা জনগোষ্ঠীর নয়, এই ভাষাটা যখন ডেভেলপ হয় তখন একটা নির্দিষ্ট ভূখণ্ডে তৈরি হয়। আমাদের যে ভাষাবিদরা আছেন, যারা তার মধ্যে সবার আগে নাম করতে হয় সুনীতি চট্টোপাধ্যায়, যিনি সবচেয়ে বেশি বাংলা ভাষার উপর গবেষণা করেছেন, তার গ্রন্থটাকে আগর গ্রন্থ ধরা হয় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তিনি বাংলার 5টা উপভাষার নাম করেছেন, সেই 5টা উপভাষার নামও আঞ্চলিক ভাষা হিসেবে গণ্য। অঞ্চলের নাম বাদ দিয়ে কোনো ভাষার নাম হয় না। ডক্টর শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ভাষাবিদ এবং গবেষক, তিনিও কিন্তু এই আঞ্চলিক নামকেই সমর্থন করেছেন। আমাদের এখানে অন্যান্য যেগুলো ভাষাবিদ সবার নাম বলছি না, কিন্তু সবাই একটা ভাষার নামের ক্ষেত্রে আঞ্চলিক প্রাধান্য দিয়েছে। আর তারা তাদের আলোচনাতে আমরা দেখেছি যে ছোট ছোট কমিউনিটি, যাদের কোনো মৌখিক ভাষা ছাড়া লিখিত কোনো রূপ থাকে না, ওই ট্রাইব বা ওই গোষ্ঠী শুধু কথা বলে, এই রকম ভাষাগুলোকে তারা সেই জনগোষ্ঠীর নামে চিহ্নিত করেন। যেমন টোটো জনগোষ্ঠীর ভাষা টোটো, হ্যাঁ, রাভাদের ভাষা রাভা, ঠিক এইভাবে ছোট ছোট জনগোষ্ঠীর চিহ্নিত করা হয়। এবার রাজবংশী নামটা একটা পার্টিকুলার জনগোষ্ঠী
আমাদের এই উত্তরবঙ্গে তারা আছেন বা আসামে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, কিন্তু তারা তো একটা কাস্ট বা একটা জনগোষ্ঠী, কিন্তু তারা তো একাই এই ভাষায় কথা বলেন না। সেক্ষেত্রে আরও যে 8-9টা জনগোষ্ঠী তাদের পাশাপাশি আছে, শুধু একটা জনগোষ্ঠীর নামে ভাষা হলে সেটা একটু বিতর্কিত হয়, এবং সেটা একটা ভাষা আরেক ধরনের আধিপত্যবাদ একটা জনগোষ্ঠীর নামে কেন হবে, এটা একটা আধিপত্যবাদের একটা সংকট দেখা দেয়। তো সেক্ষেত্রে ভাষাবিদদের অনুসরণ করে আমরা যদি কামতা থেকে, কামতাপুর থেকে ভাষার নামটা কামতাপুরি বলি, যেমন সুনীতি চট্টোপাধ্যায় উনি এই কামতাপুরের নামের আগে, কামতাপুর নামটা 1255 সাল থেকে শুরু হয়, 1773 সাল পর্যন্ত কামতাপুর, এই 500 বছর প্রায় এখানে ঐতিহাসিক সাম্রাজ্য হিসেবে পরিচিত ছিল। এই কামতাপুরের আগে এখানে নামটা ছিল কামরূপ, আর আমাদের এই উত্তরবঙ্গটাকে বলা হতো পশ্চিম কামরূপ। সুনীতি চট্টোপাধ্যায় এই অঞ্চলের ভাষাকে ডিটেক্ট করেছেন পশ্চিম কামরূপী হিসাবে। তো এই কামরূপী ভাষা যেটা, সেই কামরূপের পরবর্তী নাম কামতাপুর, সেখানেই কিন্তু মূল ভাষাটা ডেভেলপ হয়। আমাদের কামতাপুরের কামতাপুরি ভাষাটাকে আমরা কামতাপুরের রাজদরবারে তার একটা লিখিত সাহিত্য রূপ সেখানে আমরা দেখতে পারি। আবার মৌখিক সাহিত্য পাশাপাশি কবিরা এখানে রচনা করে গেছেন। সময়কালটা ত্রয়োদশ-চতুর্দশ শতক থেকে ব্যাপকভাবে একদম ভাষার ফ্রেম তৈরি হয়, শেপ তৈরি হয়, এবং সেখানে সাহিত্য যেখানে চর্চা হয়, সেই ভাষাটা অবশ্যই ডেভেলপ ভাষা। সেই ভাষাটার জায়গা যেখানে ছিল সেটাই হচ্ছে কামতাপুর, সেই নামে চিহ্নিত হলে ভালো হয়। আর শুধু রাজবংশীটা একটা পার্টিকুলার হয়ে যায় এবং সংকীর্ণ হয়ে যায়, এবং একটা শুধু জনগোষ্ঠীগত নাম হয়ে যায়। এই ভাষার ক্ষেত্রে জনগোষ্ঠীগত নাম এবং আঞ্চলিক নাম, এই দুটোর যদি বিতর্ক করি তাহলে অধিক আমরা মত পাবো, বা যুক্তির দিক থেকে, ভাষাতত্ত্বের দিক থেকে, ভাষা বিজ্ঞানের দিক থেকে আমরা আঞ্চলিক নামটাকেই প্রাধান্য দেব। তার মানে আমাদেরকে যিনি ফোন করেছিলেন, বা আমারও ব্যক্তিগতভাবে যে এই প্রশ্নটি ছিল, এটার উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য হিসেবে সেই আঞ্চলিক প্রাধান্যকরণের নামটিই কিন্তু সঠিক। তার মানে আমরা ধরে নিতে পারি, ধরে নিব না, আমরা যদি এই মানে সূত্রে যাই, সেক্ষেত্রে কামতাপুরি ভাষাটাই আমরা বলবো। যাই হোক, আশা করি আপনি আপনার সঠিক উত্তরটি পেয়ে গেছেন। তবে কথা বলতে বলতে কিন্তু আমাদের এত সুন্দর ভাবে স্যার আজকে এত সুন্দর করে ডেসক্রাইব করছে না বিষয়গুলো, পাশে কিন্তু আমি সত্যিই সুন্দরভাবে মানে বিষয়গুলো সম্পর্কে জানছি, অনেক কিছু জানা হলো না। যাই হোক, এরপরেই আমরা আবার জানবো, কারণ এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে। নিয়ে নিয়েছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, চটপট আজকের এই বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে ফেরত আসছে, সঙ্গে থাকুন। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হসপিটাল হোপ অ্যান্ড হিল রয়েছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবায়। এখন রোগী বা তার পরিবারকে ছুটে যেতে হবে না কলকাতা বা দূরে কোথাও। আমাদের পরিষেবায় রয়েছে পেট সিটি স্ক্যান। এখনো পর্যন্ত 1000-এরও বেশি রোগীর পেট সিটি স্ক্যান এখানে সম্পন্ন করা হয়েছে। বিশেষজ্ঞ রেডিয়েশন অঙ্কোলজিস্ট টিমের সাথে রয়েছে উত্তরবঙ্গের সেরা রেডিওথেরাপি লিনিয়ার এক্সিলারেটর মেশিন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে রয়েছেন একমাত্র FRCR ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। এখানে রয়েছে অঙ্কো অ্যানেস্থেশিয়া সহ ফুল টাইম সার্জিক্যাল অঙ্কোলজি টিম। আরও রয়েছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরিষেবার সাথে ইন হাউস বায়োপসি সহ ডাক্তারদের অঙ্কোপ্যাথোলজি টিম। স্বাস্থ্যসাথী কার্ড এখানে গ্রহণযোগ্য। হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি। ফিরলাম আজকের বিরতির পর শিক্ষা শুলুকের সেটে। শনিবার সন্ধ্যা 6টা থেকে 6টা 40 আমরা লাইভে থাকছি আপনাদের সাথে। বিশিষ্ট সমস্ত ব্যক্তিত্বদের নিয়ে আমরা প্রতিদিন কিন্তু বিভিন্ন বিষয় বার্তা তুলে ধরি, আপনাদের জানাই, আপনাদের সমৃদ্ধ করি, সাথে আমরাও যারা রয়েছি তারা সমৃদ্ধ হই। আমাদের অনুষ্ঠানে নিবেদনে রয়েছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, ফুলবাড়ি, জটিয়াখালী, শিলিগুড়ি। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে হলে, লাইভে ফোন করতে হলে আমাদের ফোন নম্বরটি একবার বলছি, 0353246194 এই নম্বরে। আর আজকের অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে এই সিসিএন বিনোদন চ্যানেলেই আগামীকাল, অর্থাৎ রবিবার বেলা 1টার সময়। আপনার অনুষ্ঠানটি মিস করে গেলে আগামীকাল বেলা 1টার সময় কিন্তু আপনারা আমাদের এই রিপিট অনুষ্ঠানটি, এই পর্বটি আবারও দেখতে পাবেন। এবারে আমার স্যারের কাছে প্রশ্ন থাকবে। আমাদের সাথে কে রয়েছেন আপনারা জেনে গেছেন, তাও আরেকবার বলছি, আমাদের সাথে রয়েছেন বজলে রহমান স্যার, যিনি একজন বিশিষ্ট লেখক, বিশিষ্ট ভাষাবিদ, যিনি তার সাথে তার সমস্ত জীবন সমাজ সংস্কারক হিসেবে নিয়োজিত করতে ভালোবাসেন। এখনও এগিয়ে চলছেন সমাজকে নিয়ে, সমাজের বিভিন্ন জনগোষ্ঠী, বিশেষ করে উত্তরবঙ্গের প্রতি তার একটা ভাবাবেগ, আবেগ আমরা লক্ষ্য করেছি। এবার এই আবেগ থেকে আসি, বা এই ভাবাবেগ থেকে আসি
আমরা সকলেই জানি উত্তরবঙ্গে প্রায় 500 বছর আগে, সালটা 1250 থেকে 1773, স্যার কিছুক্ষণ আগে বলছিলেনও, সেই সময় উত্তরবঙ্গে একটা ব্যাপক জায়গায় সাম্রাজ্য, মানে গোটা উত্তরবঙ্গ জুড়েই একটি কামতাপুর সাম্রাজ্য ছিল। সেখানে বিভিন্ন একটি আঞ্চলিক নাম একটু আগে আমরা উঠে আসলো এই ভাষার ক্ষেত্রে। তো এই আঞ্চলিক কামতাপুর, সেখানে বিভিন্ন ছোট ছোট জনগোষ্ঠী ছিল বা তারা রয়েছেন। তার মধ্যে থেকে রাজবংশী রয়েছেন, তার মাঝে ছিল নস্য শেখ। এবার আমরা না এই নস্য শেখ বিষয়টি একটু স্যারের কাছে বিস্তারিতভাবে জানতে চাইবো যে নস্য শেখ কি। তার আগে আমি ছোট করে বলি, স্যারের উদ্যোগে অর্থাৎ এই বজলুর রহমান এই বিশিষ্ট কিংবদন্তি ব্যক্তিত্বের নেতৃত্বে কিন্তু 2021 সালে প্রথম গঠন হলো নস্য শেখ বোর্ড, তাই তো? যিনি কিন্তু নস্য শেখ বোর্ডের বর্তমানে ভাইস চেয়ারম্যান। এই নস্য শেখ বোর্ড কি এবং কিভাবে ধর্মীয় দিক থেকে দুটো দল বা দুটো জনগোষ্ঠী বা দুটো সম্প্রদায় কিভাবে আলাদা হলো এবং কিভাবে কেউ মুসলিম ধর্মাবলম্বী কেউ হিন্দু ধর্মাবলম্বী হলো, কিন্তু যার অরিজিনটা কিন্তু উত্তরবঙ্গেরই একটা একেবারে মানে মূল ভিত্তিটা রয়ে গেছে, সেটা কিভাবে আলাদা হলো এবং আবার তাদের মধ্যে ভাষাটা কিভাবে এক ছিল বা আছে বা থাকবে, বা কিভাবে ভূমিপুত্রের দাবিটা সকল জনগোষ্ঠীর সাথে মিলিত হয়ে নস্য শেখ কমিউনিটিরাও সেটি পেতে পারে, তার দাবিটা উঠলো, তার চিন্তাধারাটা উঠলো। এই বিষয়ে এবার আপনার কাছে যেতে চাই। নস্য শেখ কোথা থেকে তাদের অরিজিন এবং কিভাবে এই মুভমেন্টটা চললো এবং সফলতাও বা আসলো কিভাবে? আচ্ছা ম্যাডাম, একটু এই জায়গাটায় বলি যে কামতাপুরি ভাষা যেমন চর্চা করেছি সেই সূত্রেই আমার নস্য শেখেরও কিন্তু ওই সূত্রেই সন্ধানটা পেয়েছি। অর্থাৎ ভাষাকে খুঁজতে গিয়ে, ভাষার ইতিহাস খুঁজতে গিয়ে এখানে যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য যতগুলো আছে বা নৃতাত্ত্বিক যে ব্যাপারটা আছে, কোন কোন জনগোষ্ঠী এই ভাষার স্পিকার, সেই জনগোষ্ঠীগুলোকে খুঁজতে গিয়ে এখানকার ইতিহাস আমাকে একটু অনুসন্ধান করতে হয়েছে। সেইখানেই আমি নস্য শেখের একটু সন্ধান পাই। এবং যখন একটা 1995 সালে যখন একটা ডিমান্ড আসে যে আমরা ওবিসি মুসলিমরা হতে পারি কি না, সেই সূত্রে আমার একটু প্রচেষ্টা সেই সময় শুরু হলো বলতে পারেন। নেতৃত্ব আমি দিয়েছি যে আমাদের নস্য শেখ জনগোষ্ঠীকে কিভাবে সংরক্ষণের ফোল্ডে আনা যায়। যারা এসসি এসটি এই দুটো ক্যাটাগরিতে তো সরকার সংরক্ষণ দেয়, তা আমরাও একটু পশ্চাৎপদ জনগোষ্ঠী, শিক্ষা, অর্থনৈতিক ব্যবস্থা, চাকুরি এগুলো ক্ষেত্রে আমরাও একটু বঞ্চিত, সেক্ষেত্রে যদি আমরা সরকারি সংরক্ষণ পাই তাহলে সুবিধা হবে। সেই সময় একটু আন্দোলনটা শুরু করলাম, মানে 95 সাল থেকে। এবং সেটা আমরা ওখানে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনে এটা একটু কাগজ জমা দিতে হলো এবং এমন সেই সময়ে এতগুলো ফর্ম ফিল আপ করে আমাদের জনগোষ্ঠীর ইতিহাস, নৃতত্ত্ব, তাদের কতগুলো ডাটা সেগুলো সেখানে জমা দিতে হয়েছে। তো ম্যাডাম এই জায়গাটায় আরেকটু বলি যে কামতাপুরি ভাষার যারা যারা স্পিকার ছিলেন সেই স্পিকারের সন্ধান করতে গিয়ে দেখা যাচ্ছে নস্য শেখ ওয়ান অফ দ্য প্রাইম স্পিকার অফ দিস কমিউনিটি, মানে এই ল্যাঙ্গুয়েজ। তো সেক্ষেত্রে সেটা 500 বছর আগে যেই সাম্রাজ্যটা ছিল সেখানেও তারা ওই অন্তর্ভুক্ত ছিল। এখানকার ইতিহাস, এখানকার সমাজ ব্যবস্থা, এখানকার নৃতত্ত্ব সবকিছুর সঙ্গেই নস্য শেখরা জড়িয়ে আছে। আমি একটু কামতাপুরি ভাষা সম্পর্কে একটু কথা বলতে ভুলে গেলাম, যে সেটা হচ্ছে কামতাপুরি ভাষার সাহিত্য এত এনরিচড ছিল যে ত্রয়োদশ শতক থেকে একদম 19বিংশ শতাব্দী পর্যন্ত ধারাবাহিকভাবে প্রত্যেকটা শতাব্দীতে এটার সাহিত্য চর্চা হয়ে গেছে এবং রাজকীয় মর্যাদায় রাজ দরবারে এটা ডেভেলপ হয়ে গেছে। এবং সেই সূত্রে কিছু কিছু জনগোষ্ঠী আমাদের উত্তরবঙ্গে তাদের নাম পেয়ে যাচ্ছি। আমাদের এখানে একটু এইবারে বলি যে আমাদের নস্য শেখটা কিভাবে পেলাম। যে আমাদের এখানে হিউয়েন সাং যখন এখানে 7ম শতাব্দীতে 8ম শতাব্দীতে এখানে এলেন, তখন তিনি জনগোষ্ঠীগুলোর নাম বলতে পারেননি। কিন্তু বখতিয়ার খলজি ইতিহাসে দেখতে পারি যে বখতিয়ার খলজি 1204 সালে উত্তরবঙ্গ তিনি আক্রমণ করেন, কামতাপুর। এই সময় থেকে দেখা যাচ্ছে এখানে তার সমসাময়িক একজন ঐতিহাসিক সিরাজ মিনহাজউদ্দিন, উনি একটা বই লিখেছিলেন তাপকাতি নাসিরি। আজও ওই গ্রন্থটা আমাদের উত্তরবঙ্গের আকর গ্রন্থ হিসেবে ধরা হয়, তাপকাতি নাসিরি। সেখানে তিনি কোস, মেস এবং থারু এই 3টা নাম সেখানে উল্লেখ করেছেন যে এরাই হচ্ছে, এই 3টা জনগোষ্ঠী হচ্ছে উত্তরবঙ্গের বা লোয়ার আসামের মূল জনগোষ্ঠী।
তো এই তিনটার আগে তো এখানে তাহলে অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো জনগোষ্ঠীর নাম পাওয়া যাচ্ছে না, ঐতিহাসিকভাবে ওটাকে বেশ করতে হবে। এবং তার কিছুদিন পর, মানে কয়েক শতক পর, বুকানন হ্যামিল্টন উনি অষ্টাদশ শতকের শেষে আমাদের উত্তরবঙ্গ পরিভ্রমণ করেন। তিনি যে বিখ্যাত গ্রন্থটা লিখেছেন ইস্টার্ন ইন্ডিয়া, সেই গ্রন্থটাতে দেখছি উনি স্পষ্ট বলেছেন যে পঞ্চদশ শতক পর্যন্ত এখানকার মূল জনগোষ্ঠী হচ্ছেন কোস, মেস এবং খেন, তিনটা নাম বললেন। তাহলে আমাদের যারা পূর্বপুরুষ হবেন, রাজবংশী হোক, এখানকার আমাদের নস্য শেখ হোক বা অন্য কোনো জনগোষ্ঠী হোক, সবারই পূর্বপুরুষ এই তিনটা হতে হবে। ওই ইতিহাসকে যদি আমরা সত্যি ধরে নিই, তাহলে এই কোস, মেস, খেন, এবং পরবর্তীকালে সন্ধান করে দেখা গেল এই কোস, মেস, খেন থেকেই আমাদের এখানে যে পীর দরবেশরা আফগানিস্তান থেকে এসেছিলেন, তারা এখানে ইসলামের দাওয়াত বা ইসলামের নিমন্ত্রণ করতে আসছেন, ইসলাম ধর্ম প্রচার করতে আসছেন। তাদের কাছে দীক্ষা নিয়ে এখানকার স্থানীয় মানুষরা ইসলাম ধর্মে দীক্ষিত হলো। তারা ইসলাম ধর্মে দীক্ষিত হলো, তাদের আরবি শব্দ দিয়ে তারা সেই সময় নস্য নামে অভিহিত করতেন। নস্য কথার মানে হচ্ছে নিউ বার্থ, নতুনভাবে আবির্ভাব, আরবি শব্দ। এবং সেখানে প্রচলিত অর্থটা ধরা হতো যে মানে নব মুসলমান, যারা নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করতেন, নব মুসলমান হিসেবে তাদেরকে নস্য বলে আইডেন্টিফাই করতেন। কিন্তু আমরা এইটা ইতিহাসে পাচ্ছি, কিন্তু দলিল দস্তাবেজ যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রায় অষ্টাদশ শতকের মাঝামাঝি এই সময়ে বৈকুণ্ঠপুর পরগনায় কিছু দলিলপত্রে আমরা এই নস্য উপাধিটা ব্যবহার করতে দেখি। তার আগের কোনো পুরনো দলিল পাইনি। তাহলে এই সময় পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা অংশ উত্তরবঙ্গে যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো তারা নস্য হিসাবে প্রথম পরিচিত হয়েছিল। পরবর্তীকালে তারা আবার নস্যটা পরিবর্তন করে শেখ উপাধি নিল। এখানে একটা সোশ্যাল মোবিলিটির কারণে যে একটু উঁচু জাতিতে যাই, যখন এই যে পঞ্চানন বর্মা যখন রাজবংশীদেরকে ক্ষত্রিয় করা শুরু করলো, ক্ষত্রিয় মানে একটু আপগ্রেড জাতিগতভাবে, তো ব্রিটিশ সাহেবদের আদমশুমারি রিপোর্টে 1901 সালের আগে পর্যন্ত এখানে তাদেরকে কোচ বলে সম্বোধন করতে হবে এবং আদমশুমারি রিপোর্টে লিখে রাখতো। পঞ্চানন বর্মা এটাকে ডিনাই করে বললেন যে না, আমরা কোচ না, আমরা রাজবংশী এবং আমরা গ্রেড হিসেবে আমরা ক্ষত্রিয়। এটা তিনি আন্দোলন করেছিলেন। মানে পঞ্চানন বর্মা এই জন্যই বিখ্যাত হয়ে আসেন সমাজ সংস্কারক। যখনই 1911 সালে রাজবংশী নামে আদমশুমারি রিপোর্টে গণ্য হলো, এদের প্রভাবটা আমাদের মানে মুসলিম সমাজেও পড়েছিল। নস্যরাও দেখলো আমরাও একটু যদি আপগ্রেড হয়ে এই আমাদের তথাকথিত দেশি মুসলিম হিসেবে না থেকে, নস্য মুসলমান হিসেবে না থেকে শেখ মুসলিম মানে আপার গ্রেড, এই আপার গ্রেডে যারা আমাদেরকে মুরিদ করেছে, যারা শিষ্যত্ব, যাদের শিষ্য আমরা হয়েছি, তারা তো শেখ টাইটেল লিখতেন। আমরাও আজকে থেকে উপাধি শেখ নিয়ে আমরা একটু আপগ্রেড মুসলিম হতে পারি। এইভাবে শেখ টাইটেলটা আমরা 1901 সাল থেকে বেশিরভাগ শুরু হয়, যদিও ইতিহাস বলছে 1891 সাল থেকে শুরু হয়েছে। সেটা মানে 1911 সালে ব্যাপক আকার ধারণ করে। আর সেই সময় শেখ টাইটেলটা, তাহলে নস্যরাই পরবর্তীকালে শেখ হলো। এবং 1930 সাল পর্যন্ত এই শেখ টাইটেলগুলো আমরা পুরনো দলিল দস্তাবেজ ইতিহাসে খুঁজে পাচ্ছি। তারপরে দেখা যাচ্ছে ওহাবি আন্দোলন, একটা ইতিহাসে বিখ্যাত আন্দোলন আছে। ওহাবি আন্দোলন উত্তরপ্রদেশে শুরু হয়েছিল। সেই আন্দোলন আমাদের এখানে উত্তরবঙ্গে অনেক পরে যদিও আসে। সেখানকার কিছু দেওবন্দ মাদ্রাসা শিক্ষক তারা মৌলানা টাইটেল নিয়ে আমাদের এখানে ইসলামের শরীয়ত হাদিস প্রচার করার জন্য প্রবেশ করেছিলেন। তারা বললেন যে তোমরা এই যে আমাদের স্থানীয় নাম, ধরুন প্যাড্ডা, টন্ডা, বুদারু, আন্দারু, এই নামগুলো আমাদের ছিল, তার পাশে শেখ ছিল। পুরোনো জায়গায় এই নামগুলো ছিল, পাশাপাশি ছিল নস্য। তা তোমরা এই নামগুলো বাদ দাও, বাদ দিয়ে অ্যারাবিক শব্দ দিয়ে নাম রাখো, অ্যারাবিক শব্দ দিয়ে টাইটেল রাখো। সেই ক্ষেত্রে আমাদের আজকের দিনে যে যতগুলো আমরা মুসলমান সমাজের নামগুলো দেখি, অ্যারাবিক শব্দ দিয়ে নাম, ওদের প্রভাবে প্রভাবিত হয়েছি। এবং আমাদের টাইটেলগুলোও চেঞ্জ হয়ে গেছে, উদ্দিন, আলী, রহমান, হোসেন, খন্দকার, এই ইয়েগুলো। এটা 1930 সাল থেকে মূলত শুরু হয়েছে। আপনি জানেন যে বিখ্যাত আব্বাস উদ্দিন সাহেব, উনি তার আত্মজীবনীতে লিখেছেন, ছোটবেলায় আমার নাম ছিল আব্বাস উদ্দিন শেখ, বড় হয়ে আমার নাম পরিবর্তন হলো আব্বাস উদ্দিন আহমেদ। এই আহমেদটাও ওই সময়কার, উনি ওই সময়ের মানুষ ছিলেন, 1901 সালে ওনার জন্ম। তার আত্মজীবনীও আমাদের এই প্রসেসটাকে সাপোর্ট করে। এটা সোশ্যাল মোবিলাইজেশন, যারা আগে ছিল নস্য তারাই পরে শেখ হলো। এই জন্যই আমরা জনগোষ্ঠীর নামটা যখন আমরা ওবিসিতে অ্যাপ্লাই করি তখন নস্য শেখ হিসেবে
মানে যারাই নস্য তারাই শেখ। শেখ আবার অনেক জায়গায় আছে, মুর্শিদাবাদে আছে, মেদিনীপুরে আছে। ওই শেখের সঙ্গে যাতে আমাদের এই শেখ গোলমাল না হয় সেই জন্য নস্য শেখ বলতেই আমাদের এখানকার স্থানীয় জনগোষ্ঠী বুঝি আমরা। এই নস্য শেখরা মূলত রাজবংশীদের মানে একটা কাউন্টার পার্ট, ইংরেজিতে কাউন্টার পার্ট বলা হয় বা জ্ঞেতি ভাই। আমরা এখানে আবার দেখছি আরেকটা পাশাপাশি ইতিহাস, যে কোচরা আসাম থেকে যখন 1515 সালে বিশ্বসিংহ শিষ্যসিংহ ওরা যখন কামতাপুর দখল করে, সেই সময় তাদের আসামের কোচ জনজাতি আমাদের এখানে প্রবেশ করে ব্যাপকভাবে, এবং তাদের এই জনজাতিগুলো কোচ হিসেবে দীর্ঘদিন ধরেই ছিল, এবং কোচবিহারের বিশ্বসিংহর বংশটাকে কোচ রাজবংশ বলে চিহ্নিত করা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোচরাও আস্তে আস্তে, মানে আমরা বুকানন, হ্যামিল্টন, সুনীতি চট্টোপাধ্যায়, গ্রিয়ারসন, এই যে মানে যারা ব্রিটিশ আমলের গবেষক, রিপোর্টার, এবং তারা কেউ কেউ সরকারি অফিসার ছিলেন, তারা যে রিপোর্টগুলো দিয়েছেন তারা বলছেন মানে এখানে রাজবংশীদেরকে বলা হচ্ছে তাদের ভাষায় যে হিন্দুয়ানাইজড কোচ, যারা কোচ থেকে ধীরে ধীরে হিন্দু ধর্মের ফোল্ডে চলে গেলেন আর তারাই রাজবংশী বলে চিহ্নিত হলেন। এবং দেখা যাচ্ছে বিশ্ব সিংহের সময় থেকে আমাদের এখানে হিন্দু ধর্মের যে শাক্ত, মানে নারী দেবতা কেন্দ্রিক যে মানে আরাধ্য দেবতা, সেটা ওই কামাখ্যা দেবী, কামতা দেবী, এই দেবীগুলোর পাশাপাশি এটাকে শাক্তমত বলা হয়, পাশাপাশি শৈব মত অর্থাৎ শিবকে আরাধনা করা, শিবকে দেবতা হিসেবে গণ্য করা এটা, এবং তার পাশাপাশি আরেকটা মত আছে সেটা হচ্ছে বৈষ্ণব, অর্থাৎ বিষ্ণুর অবতার হিসেবে কৃষ্ণের যে লীলা সেই মতটাকে যারা সাপোর্ট করে বা তার দ্বারা অনুগামী হয় তারা হচ্ছে বৈষ্ণব। কুচবিহারের রাজবংশ, কোচ রাজবংশ, এরা একাধারে শাক্ত মত অবলম্বী, একদিকে তারা প্রচুর এখানে শৈব ধর্মের অনুযায়ী অনেক মানে শিব মন্দির তৈরি করলেন, আবার শঙ্করদেবের প্রভাবে তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন। কুচবিহারের যে রাজবংশের গৃহদেবতা, এখন যে মদনবাড়ির মন্দিরে যে মূল দেবতা আছে তিনি কিন্তু কৃষ্ণ, হ্যাঁ, এবং রাধাবিহীন কৃষ্ণ। এটাকে বলা হয় মানে এক শরণম বৈষ্ণব ধর্ম, মানে যেখানে রাধা থাকবে না, এই প্রচারটাই এখানে বৈষ্ণব ধর্ম করে গেছেন। অর্থাৎ এই বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম এবং শৈব ধর্ম যারা অবলম্বন করলেন এবং আচার অনুষ্ঠান পালন করলেন, তারাই ধীরে ধীরে রাজবংশী সমাজে অর্থাৎ হিন্দুয়ানাইজড হয়ে একটা পরিপূর্ণ ধর্মীয় একটা ফোল্ডে চলে এলেন। এবং এইটাকেই পঞ্চানন বর্মা একে আলাদা করে রাজবংশী নামে চিহ্নিত করতে পেরেছিলেন আন্দোলন করে, যে আমরা হিন্দু ধর্মের একটা কাস্ট হিসাবে গণ্য হতে চাই, আমরা কোচ নই, আমরা ট্রাইবাল পরিচয় দিতে চাই না, আমাদের ব্রিটিশ সাহেবরা আমাদেরকে রাজবংশী হিসাবে ওয়ান অফ দ্য কাস্ট অফ দ্য হিন্দু কমিউনিটি, এটা আমাদেরকে আপনি অ্যাকসেপ্ট করুন। এইভাবে চলে হলো। দেখা যাচ্ছে এই কোচদের একটা শাখা যারা হিন্দুয়ানাইজড হয়ে রাজবংশী নামে আত্মপ্রকাশ করলো, আর এদের আর একটা শাখা জ্ঞেতিবাই হিসেবে প্যারালাল এখানেই থেকে গেল, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নস্য শেখ হলো। তার নস্য শেখ এবং রাজবংশী এরা একই এলাকার, একই ভাষাগোষ্ঠীর, একই কৃষ্টি কালচার সংস্কৃতি এবং একই লোকাচার অদ্যাবধি তারা পালন করে, এমনকি বসবাসটাও একখানে থাকে। এবং এদের একটা অন্তরঙ্গ সম্পর্ক এই ভাষা কৃষ্টি আমাদেরকে জড়িয়ে রেখেছে। আপনি জানেন ভাওয়াইয়া গান, পালা গান, এখানে দোতরাডাঙ্গা গান, এগুলো নস্য শেখরা যেমন পার্টিসিপেট করে, হ্যাঁ, নস্য শেখরা যেমন পার্টিসিপেট করে, রাজবংশীরাও পার্টিসিপেট করে। এইভাবে আমরা দেখছি যে নস্য শেখটার একটু আবির্ভাব হলো। এবং 1999 সালে আমার নেতৃত্বে আমরা যখন কয়েকবার, আমি এই বিষয়টি তুলতে চাচ্ছিলাম যে ওবিসি আপনার নেতৃত্বে যে এই যে নস্য শেখেরা ওবিসির অধিকার পেল, এটাও কিন্তু তারও কিন্তু প্রাণ পুরুষ আমাদের এই বজলে রহমান স্যার। এই যে ওবিসি পাওয়া নস্য শেখদের প্রথম উত্তরবঙ্গে যে এই আন্দোলনের মধ্য দিয়ে, দাবির মধ্য দিয়ে আনা, এই মানুষটির হাত ধরে এবং এই মানুষটির প্রচেষ্টাতেই। সুতরাং বুঝতেই পারছেন এত বড় একজন মানুষ কিন্তু তার বিভিন্ন কৃতিত্বের কথা বললেন, এবং তার আরও মানে স্বাক্ষর থাকবে কাজের মাঝে। আমরা জানি যেহেতু আজ সময় শেষের দিকে আমাদের, সেই জন্য 40 মিনিট দেখতে দেখতে সময় হয়ে গেল, আর অনেকটা তথ্য সমৃদ্ধ হলাম আমরা পাশ থেকে, আমি তো পাশ থেকে অনেকটা হলাম, আমি জানি পর্দার উপরে যারা রয়েছেন তারাও অনেকটা তথ্য সমৃদ্ধ হলেন, আবারও আমরা অনেক কিছু অজানা রইল। শুধু শেষে আমি একটু বলতে চাই যে এই উন্নয়নের ক্ষেত্রে সফলতাটা আপনার কি মনে হয়, সফলতা কত দূর, মানে কি বলছে সরকার, বা কত দূর এই নস্য শেখকে নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন? হ্যাঁ, নস্য শেখ আমরা যেমন ভাষাটার ক্ষেত্রে সফল হয়েছি, একটা ধাপ পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতি পেয়েছি, আমরা একাডেমি পেয়েছি, প্রাইমারি স্কুল পেয়েছি, বিধানসভায় ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেয়েছি। এখন স্বীকৃতির ব্যাপারে একমাত্র
কনস্টিটিউশনাল স্বীকৃতি 8 শিডিউলে যদি আমরা আনতে পারি, আমি এটা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এখন, এবং এর জন্য কিছু আমি ডকুমেন্ট রেডি করে ফেলছি প্রায় অল্প সময়ের মধ্যে। এটা একটু আমরা সাবমিট করব সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। এবং পাশাপাশি নস্য শেখের ক্ষেত্রে প্রথম যেমন ওবিসিটা আমরা আদায় করতে পেরেছি, তার সাফল্য পেয়েছি, কিছু লোকের চাকরি হয়েছে, সেটা পর্যাপ্ত আমাদের আশানুরূপ হয়তো হয় না। দ্বিতীয় ধাপে আমরা এখানে নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আদায় করতে পেরেছি, এবং ডেভেলপমেন্ট বোর্ড কুচবিহারের হেড অফিস এটা একটা সাফল্য লাভ করেছে এবং স্বীকৃতি পেয়েছে সরকারের কাছ থেকে, এটা আমাদের দ্বিতীয় সাফল্য। এখন ভূমিপুত্র নিয়ে আমরা চলছি যে আমরা এখানকার নেটিভ মানুষ, আমরা যদি এখানকার স্বীকৃতিটা পাই তাহলে কি ওই মাঝে মাঝে এনআরসি বা কিছু সংগঠন বা আমাদেরকে মাঝে মাঝে গলা ধাক্কা দিতে চায়, আমাদের একটু কমিউনিটির নাম করে তারা একটু বিষোদ্গার ছড়ায় যে আমরা নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী। সেই জন্য আসামের মডেলে আমরা ভূমিপুত্র স্বীকৃতিটার জন্য আন্দোলন করছি। সেই সঙ্গে শিক্ষা টিক্ষা শুরু করে সবগুলোর আমাদের দাবি আছে। মানে এখন এই মুহূর্তে আপনার পদক্ষেপ নস্য শেখ নিয়ে চলছে, যে যেহেতু তার মানে আমাদের ভাষাও একদম ভাষাটাও রয়েছে, একদম ভাষা তো প্যারালালি রয়েছে। যতক্ষণ আমরা কেন্দ্র সরকারের স্বীকৃতি, কনস্টিটিউশনাল স্বীকৃতি না পাবো ততক্ষণ আমি কিন্তু থামবো না। আমার দিক থেকে আমি চেষ্টা করে যাব সব দিক থেকে সবাইকে নিয়ে। আচ্ছা, যাই হোক, আমরা অনেক কিছু অজানা তথ্য জানলাম, মেলে ধরলাম। আমরাও চাই এই ধরনের সমাজ সংস্কারক মানুষের যে প্রচেষ্টা সেটা এগিয়ে যাক, সফল হোক। আবারও আরেকটি নতুন পর্বে স্যারের সাথে বসার ইচ্ছা রইল, কারণ আরও তথ্য জানতে ইচ্ছা হচ্ছে যেহেতু সময় শেষের দিকে। আমরা জানি আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আপনারা অনেক তথ্য সমৃদ্ধ হলেন। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল বেলা 1টায়, অর্থাৎ রবিবার বেলা 1টায় আপনাদের এই প্রিয় সিসিএন বিনোদন এই চ্যানেলটিতে। আজকে বিদায় নিতেই হচ্ছে। যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও শনিবারের এরকম সন্ধ্যে 6টায় শিক্ষা সুলুকের আরও একটি নতুন পর্বে নতুন ব্যক্তিত্বের সাথে কথা হবে, আবারও আড্ডা হবে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, শুভরাত্রি। শিক্ষা সুলুক অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।